আপনার লাগেনি তো? আগে না। আপনি আবার আমাদের সাহায্য করলেন, এর জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। যদি আপনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো তখনও আমি সেটাই করতাম যেটা আজ করেছি। আচ্ছা, তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে আপনি যে কোনো মেয়ের জন্য এটাই করতেন যেটা আপনি জারার জন্য করলেন? আগে হ্যাঁ। মানে জারা আর অন্য মেয়েদের মধ্যে কোনো তফাৎ নেই? আল্লাহ মেয়েদের রক্ষার ভার পুরুষের ওপর দিয়েছেন। যদি কোনো ছেলে কোনো মেয়েকে বিপদে পড়তে দেখে চুপ করে মজা দেখে, তাহলে ধরে নিতে হবে সে পুরুষ নয়, অন্য কিছু। ইন্টারেস্টিং। আচ্ছা জারা ম্যাডাম, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। আমার মনে হয় না আপনার ওই ধরনের পোশাক পরা উচিত। ওই ধরনের পোশাক বলতে কি মিন করছেন? যে পোশাকে গুন্ডারা আপনার ছবি তুলেছে সেই ধরনের পোশাক। কি খারাপ আছে ওই পোশাকে? ওই পোশাকে শরীর ঢাকা দেওয়ার থেকে দেখা যায় বেশি। আচ্ছা, আপাতত আমি আপনার কথা মেনে নিলাম যে ওই গাউনটায় শরীরের অনেকটাই অংশ দেখা যায়। তো তো আমি বলতে চাইছি, এইরকম পোশাক গুন্ডা বদমাইশদের উস্কে দেয়। এরা সুযোগ পেয়ে যায় আপনাদের মতো ভদ্র ঘরের মেয়েদের ছবি তোলা। সুযোগ না, জোচ্চুরি বলে। আপনার মতে আমাদের মেয়েদের সেফ থাকতে হলে নিজেদের ওয়ার্ড্রপ বানানোর আগে রাস্তায় ঘুরে ঘুরে সব বদমাশদের জিজ্ঞেস করা উচিত যে আমার এই ড্রেস আপনাদের ভেতরের পশুটাকে জাগিয়ে তুলছে না তো? জারা ম্যাডাম, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ইসলাম একটা কোড অফ কন্ডাক্ট ঠিক করে দিয়েছে, বিশেষ করে মহিলাদের। আমার শুধু একটাই বক্তব্য, পোশাক বেছে নেওয়ার আগে কোড অফ কন্ডাক্ট মাথায় রাখুন, ব্যাস এইটুকু। আর ইসলাম তো আপনাদের পুরুষদের কোনো কোড অফ কন্ডাক্ট দেয়নি। কোরআন তো আপনাদেরকে বলেইনি যে ঘর থেকে বেরোনোর পর নিজের দৃষ্টি মাটিতে রাখুন। অবশ্যই বলেছে। তাহলে যান আর ওই গুন্ডাদেরকে বলুন যে মলে মেয়েদের সেকশনে ছেলেদের ঢুকতে নেই। ট্রায়াল রুমে উকি মারার ওদের না অনুমতি আছে না অধিকার। আমরা মেয়েরা কি পরবো কি পরবো না তা ছেলেরা ঠিক করে দেবে না। আর মেয়েদের ড্রেস বেছে নেওয়ার পূর্ণ অধিকার আছে। আর আপনাদের ছেলেদের আমাদের ড্রেস নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটা আপনাদের সমস্যা। এই সমস্যা থেকে বাঁচার জন্য হয় ঘরে বসে থাকুন, না হলে বোরখা পরে বেরোন। গুন্ডা বদমাশ হোক বা আপনার মতন শিক্ষিত ছেলে, আমাদের মেয়েদের বেলায় না আপনাদের চিন্তা ভাবনা একই রকম। শুনুন, আপনি একজন অত্যন্ত জেদি এবং অবুঝ মহিলা, যে নারী পুরুষের পার্থক্যটাই বোঝে না। আর আজ যদি আপনি বাড়ি থেকে বোরখা পরে বেরোতেন তাহলে এই ঘটনাটাই ঘটতো না। মিল্কশেকের জন্য ধন্যবাদ। প্রতিবাদ করার সময় এসে গেছে। আজ তো ওরা তালাকের বিরুদ্ধে কথা বলছে, কাল না জানি কিসের বিরুদ্ধে কথা বলবে। কোথায় যাবে সাধারণ মুসলমানেরা? আমরা সিদ্ধান্ত নিয়েছি। 3 তালাক নিয়ে এত হাঙ্গামা হচ্ছে, লোকসভায় বিল পাশ হয়ে গেছে, কিন্তু তোমাদের শরিয়া বোর্ড শুধুমাত্র একটা বিবৃতি দেওয়া ছাড়া আর কিছুই করলো না। এই শহরের শহর কাজী ইরফান সিদ্দিকী আমাদের ভালোর জন্য যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে সব সময় ভয় পান উনি। এই সমস্যা সমাধানের কোনো পথ নেই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক দেরি করলেন আপনি খালেদ মিয়া। মাফ করবেন, একটু ব্যক্তিগত কাজে বাড়িতে আটকে পড়েছিলাম। একটা কথা বলুন তো, আপনি রাজ্যের শরিয়া বোর্ডের মেম্বার কিনা? কি বলছেন আপনি? আরে আপনিই তো আমাকে মেম্বার বানিয়েছিলেন। হ্যাঁ, তাহলে এখন সময় হয়েছে আপনার নিজের দায়িত্ব পালন করার। আপনি হুকুম করুন আমায় কি করতে হবে। শরিয়া বোর্ডের একটা মিটিং ডাকুন। কাজী ইরফান সিদ্দিকী আর অন্য সদস্যরা জিজ্ঞেস করলে আমি কি এজেন্ডা বলবো? এটাই বলবেন যে ভাইস চেয়ারম্যান শেহবাজ আহমেদ নিজের ইস্তফা দিতে চান। কি? যেমনটা বলছি তেমনটাই করুন, ঠিক আছে? চলো। কি সাহস লোকটার, আমাকে যেদি বলছিল। ছোট পোশাকের জন্য ছেলেরা মেয়েদের উত্ত্যক্ত করে। সব ছেলেরাই না একই রকমের হয়।
শুধু আমার আব্বাকে ছাড়া। ও ও নাম, তুই নাম। কেন? তুই আগে নাম। কি হলো? আমি কি করেছি তুই আমার উপর রাগ দেখাচ্ছিস কেন? প্রথমত আমি কবির আহমেদ না, দ্বিতীয়ত আমি আজ অব্দি কোনো মেয়েকে টিজ করিনি। তাহলে চল আমরা ওদের বাড়িতে যাই, আর ওর বাড়ির লোকের সামনে ওর চিন্তা ভাবনা নিয়ে কথা শুনিয়ে আসি। চল তুই। তুই কি ওর ঠিকানা জানিস? না। তাহলে একটা কাজ কর যারা, তুই না স্কুটিটা চালা। তোর মাথায় যখন হাওয়া লাগবে না, তাহলে দেখবি মাথাটা এমনি ঠান্ডা হয়ে গেছে। ফ্রিমা চল না, চল 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 চল, আমিও রেস্ট নিয়ে নেবো। চল। কিরে, মাথা ঠান্ডা হলো তো? আমি চাই তুমি আমাদের সমাজের নেতা হও, তুমি হও এই শহরের কাজী। বলো কবির, তুমি কি তোমার আব্বুর স্বপ্ন পূরণ করবে? হ্যাঁ আব্বু, তোমার এই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। আমি কি জানতে পারি এখানে কি চলছে? এভাবে রান্নাঘরের দিকে তাকিয়ে কি করছে সবাই? বাড়ির মেয়েরা সবাই এখানে দাঁড়িয়ে, তাহলে ভিতরে রান্না করছে কে? আব্বু, আমরা না নতুন কুক রেখেছি। এবার থেকে আমরা রোজ নানা রকম খাবার খেতে পারবো। নতুন কুক রেখেছো তুমি? হ্যাঁ, আপনি দেখেননি তাকে? এখনই ডাকছি। কুক ভাই, বাইরে আসুন। আমি ওই বাকি মশলাগুলো এগুলো কি ধরনের রসিকতা? ওকে কে বলেছে এসব করতে? ও নিজে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ও বললো আর তুমি মেনে নিলে? আর যদি ছেলেরা রান্নাঘরে বসে রান্না করতে থাকে, তাহলে কি বাইরের সমস্ত কাজকর্ম মেয়েরা করবে? আর তাছাড়া তুমি তো জানোই যে আমি ওকে কি বানাতে চাই, তারপরেও কি করে তুমি? যাকে এসব বন্ধ করো আর পোশাক পাল্টে এসো। আমি তোমাকে শরিয়া বোর্ডের মিটিং এ নিয়ে যেতে চাই। আব্বা, আমি তোমার সাথে শরিয়া বোর্ডের মিটিং এ যেতে পারি? কেন? তুই ওখানে গিয়ে কি করবি? আব্বাকে সাহায্য করব। ভুলে যেও না, আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে গ্র্যাজুয়েট। ছাড় তো যারা। আরে, মেয়েদেরকে এই জন্য লেখাপড়া শেখানো হয় নাকি যে বাইরে বেরিয়ে ছেলেদের মতন কাজ করতে যাবে? তাহলে কেন পড়াশোনা করানো হয়? মেয়েদের লেখাপড়া শেখানো হয় যাতে ধর্ম অধর্মের পার্থক্য বুঝতে পারে, আর বিয়ের পর শ্বশুর বাড়ি গেলে সেখানে তাকে কেউ অভদ্র না ভাবে। আব্বা দেখলে, মা তো পড়াশোনার নতুন সংজ্ঞা শুনিয়ে দিল। মা, পড়াশোনা তো এই জন্য দরকার না, সে যেটা শিখেছে সেটা অন্যের কাছে পৌঁছাতে পারে। আর তাছাড়া আল্লাহকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও নির্দেশ আছে, জ্ঞান ছড়িয়ে দাও সবার কাছে। না যারা, এটা কিছুতেই হতে পারে না। আমাদের পরিবারের কোনো মেয়ে ছেলেদের সঙ্গে বাইরে বেরিয়ে কখনো কাজ করেনি, তাহলে আজ কি করে হবে? মা, সেটা তো তাদের ভুল, আর বড়দের ভুলের শাস্তি ছোটরা কেন পাবে? তাই না আব্বা? তাহলে আমি যাব তো? না, একদম না। মা, এখন তো এটা সম্ভব নয়। বোর্ড মেম্বার ছাড়া কেউ মিটিং এ আসতে পারবে না। রইল বাকি তোমার পড়াশোনার সুবিধা নেওয়ার কথা, সে নিয়ে ফিরে এসে বসবো। এখন আমার দেরি হচ্ছে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আম্মি, তোমার জন্য আমি আব্বার সাথে যেতে পারলাম না। তুমি এরকম কেন বলো? না যারা, এটা হতে পারে না মা। যা কোনোদিন হয়নি তা আজ কি করে হবে? লোকে কি বলবে? আমি লোক কি বলবে তাতে আমার কিচ্ছু এসে যায় না। তুমি কিছু বললে আমার এসে যায়। আর তোমার কেন মনে হয় যা এতদিন ধরে চলে এসেছে সেটাই ঠিক, আর তোমরা যেটা করতে পারোনি সেটা আমরাও করতে পারবো না? কারণ এটাই নিয়ম যারা, আর এটাকেই আমরা পরম্পরা বলি। আমি স্বাধীনভাবে আমার জীবনটা কাটাতে চাই আম্মি। কেন যারা? কে তোকে বাধা দিচ্ছে নিজের মতন করে থাকতে? সারা বাড়ি পড়ে রয়েছে, যেভাবে ইচ্ছে থাক।
শরিয়া বোর্ডের আজকের মিটিং শেহবাজ আহমেদ সাহেব ডেকেছেন। একটা কথা আপনারা সকলেই জানেন যে আমি শুধু এই বোর্ডের ভাইস চেয়ারম্যানই নই, বরং একজন ফাউন্ডার মেম্বারও। আর আপনাদের সবার এটাও জানা আছে যে বোর্ডের নিয়ম অনুযায়ী যে কোনো বোর্ড মেম্বার নিজের জায়গা অন্য কোনো ব্যক্তিকে দিতে পারেন। তাই আমি চাই যে বোর্ডে আমার জায়গা আমার ছেলে কবির আহমেদ নিক। আর একটা কথা, আমি চাই যে কবির শুধু এই বোর্ডের মেম্বারই হবে না, বরং সে হবে ভাইস চেয়ারম্যানও। সম্প্রতি কবির মৌলভী হিসেবে ডিগ্রি লাভ করেছে, তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার এই আবেদন মঞ্জুর করা হোক। কারুর কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। শেহবাজ সাহেব, আপনার ছেলেকে ডাকুন। আচ্ছা কবির, আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম জনাব। দেখুন কবির আহমেদ, এই শরিয়া বোর্ডের তরফ থেকে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি, আর এটাই আশা করছি যে আপনিও আপনার বাবার মতন এই বোর্ডের সাথে কমিউনিটিরও সেবা করবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, সকল নতুন মেম্বারকে ওথ নিতে হয়, আপনিও নিয়ে নিন। আমি কবির আহমেদ, আল্লাহকে সবকিছু মনে করে আমি শপথ করছি, কোরআন হাদিস, এই বোর্ডের আইন আর ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের এই ধর্মীয় সংগঠনের ভালোর জন্য কাজ করে যাব। মোবারক হোক। অভিনন্দন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মোবারক জনাব। আপনাকেও ধন্যবাদ। এবার যে বিষয়টা আমি এই বোর্ডের সামনে তুলে ধরতে চাই সেটা যদিও অপ্রিয়, তবু খুবই গুরুত্বপূর্ণ। তালাকের বিল, মানে 3 তালাকের বিষয়টা নিয়ে এই বোর্ডের যা দৃষ্টিভঙ্গি। তালাকের বিষয় নিয়ে কথা সেদিনই শেষ হয়ে গেছে শেহবাজ সাহেব, আর বোর্ড নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখনো তো রাজ্যসভায় 3 তালাকের বিল পাশ হয়নি, তাহলে এখানে আলোচনা কি বন্ধ হওয়া উচিত? বোর্ডের কি করা উচিত আর কি নয় সে সিদ্ধান্ত আপনি নয়, আমরা নেব। আর এমনিতেও আপনি আপনার মেম্বারশিপ আপনার ছেলে কবির আহমেদকে দিয়ে দিয়েছেন। আপনার জায়গায় আপনার ছেলে কবির আহমেদ এই বোর্ডের মেম্বার, আর আপনার এই বোর্ডের ওপর অধিকার সাধারণ মুসলমানের থেকে বেশি নয়। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এখান থেকে চলে যান। কাজী সাহেব 2 মিনিট। আব্বু, এখানে কি করছো? তুমি যাও, ভিতরে যাও। কিন্তু আব্বু। কিন্তু আবার কি? তুমি কি জানো না কত পরিশ্রম করে তোমাকে আমি ওখানে পৌঁছে দিয়েছি? নিজের আব্বুর অপমানের প্রতিশোধ নিতে চাও তো? জায়গা ছেড়ো না কবির। যদি প্রতিশোধ নিতেই চাও তাহলে সেই চেয়ারে বসে নাও যেখানে আজই কাজী ইরফান সিদ্দিকী বসে আছে। যাও। ক্ষমা করবেন, আসলে কাল আর আসতে পারিনি।
মিটিং অনেকক্ষণ চলেছিল। আপনার চলে আসার পরে সবার খুব খারাপ লেগেছিল, সবাই কাজী সাহেবকেও বলেছে। আমিও আসতেই যাচ্ছিলাম, এমন সময় কবির সাহেব চলে এলেন। কাল তো কবির মিয়া সবাইকে চমকে দিয়েছেন। কি সুন্দর কথাবার্তা, মনটাও কি সুন্দর। আমাদের ধর্ম সম্পর্কে এত জ্ঞান। কাজী সাহেব তো কবির মিয়ার উপর খুব খুশি হয়েছেন। ভাই, আন্তরিকভাবে ক্ষমা চাইছি। কাল আমার সামনেই কাজী সাহেব। আমি আর সহ্য করতে পারছি না এইসব। আপনি সাহায্য করুন আমাকে। জি। ওনার কোনো দুর্বলতা খুঁজে বের করুন, তারপর দেখুন কি করি আমি। এই চলো। কি ব্যাপার, কাল শরিয়া বোর্ডের মিটিং সেরে ফেরার পর থেকেই দেখছি তুমি খুব চিন্তিত রয়েছো। চিন্তিত নই বেগম, অবাক হয়েছি কারোর স্পর্ধা দেখে। কে সে? আছে একজন শরিয়া বোর্ডে, যে এটা মনে করে আমরা কিছুই বুঝি না, কিন্তু তার ছেলেকে আমার বুদ্ধিমান মনে হলো। আব্বা, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? কি ব্যাপারে? আরে জারা সিদ্দিকের ভবিষ্যতের ব্যাপারে। যারা মেয়েদের ভবিষ্যতের সিদ্ধান্ত তখনই হয়ে যায় যখন তারা জন্ম নেয়। আমি হ্যাঁ? বসো, এটা বেগম হজরত মহলের নয়, সানিয়া মির্জার সময়। সময় যারই হোক যারা, ভালো ঘরের মেয়েদের বাড়ির কাজ করতেই হয়, যেমন সেলাই, হাতের কাজ, ঘর গোছানো আর ভালো রান্না করা। এই নে কড়াইশুঁটি ছাড়া এসব শিখলেই তো শ্বশুর বাড়ি গিয়ে বাড়ির সবাইকে খুশি রাখতে পারবি। তাহলে তো তুমি আমাকে ভুল করে ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়েছো। এখানেই লখনৌতে কোনো সেলাই সেন্টারে ভর্তি করে দিতে পারতে। তোকে কোনো সেলাইয়ের স্কুলে পাঠানোর প্রয়োজনই পড়তো না, আমি নিজেই শিখিয়ে দিতাম। কিন্তু এই যে তোর আব্বু, উনিই জেদ করেছিলেন। মা, আমি তোমার শিক্ষাকে বৃথা যেতে দেব না। আমাদের শরিয়া বোর্ড অনেক স্কুল চালায়, আর তার মধ্যে একটা স্কুলে টিচারের জায়গা খালি আছে। তুমি ওখানে ইন্টারভিউ দিয়ে দাও। ধন্যবাদ আব্বা, কিন্তু আমার থেকে সুপারিশের আশা রেখো না। আর স্কুল সামলানোর দায়িত্ব বোর্ডে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব। আর নতুন ভাইস চেয়ারম্যান বড়ই সুযোগ্য ছেলে। আলিনা, আব্বু কোথায়? আলিনা, আমি তোকে কিছু জিজ্ঞেস করলাম, আব্বু কোথায়? আমি মৌনব্রত রেখেছি। এই মৌনব্রতটা কি? শব্দের রোজা? কোন আনন্দে? না না, বলতে হবে। ফোন পেলে এনে এনে বল, না তো ফেলে দেবো। ভাইজান, হ্যাঁ, হয়ে গেল শেষ মৌনব্রত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি কাজী ইরফান সিদ্দিকী বলছি। হ্যাঁ কাজী সাহেব, বলুন কি আদেশ আপনার? দেখুন কবির, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের শরিয়া বোর্ড অনেক রকম ভাবেই কমিউনিটি সেবা করে। হ্যাঁ জানি। সেই রকমই আমাদের বোর্ড পুরনো লখনৌ একটা স্কুল চালায়। দেখুন কবির, সেই স্কুলেই এক টিচারের পদ খালি আছে, আর তার জন্য একটা অ্যাপ্লিকেশনও এসেছে। আমি চাই কাল আপনি ইন্টারভিউ নিয়ে নিন, আর যদি আপনার মতে অ্যাপ্লিক্যান্ট যদি যোগ্য হয়, আপনি তাকে অ্যাপয়েন্ট করে নিন। ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। দাদা কি হয়েছে? কার ফোন ছিল? কিছু না। আব্বু কোথায়? উপরে ছাদে। এসো কাসান, খবর পেয়েছি যে ভোপালের একজন পুরনো নবাব নিজের কিছু জিনিস বিক্রি করবেন। গিয়ে দেখে এসো পছন্দসই কিছু পাও কিনা। কাসান ভাই আসেনি আব্বু, আমি এসেছি। আরে আসুন আসুন, শরিয়া বোর্ডের নতুন ভাইস চেয়ারম্যান সাহেব। আব্বু কেন মজা করছো তুমি? আরে মজা করছি না, আমার তো বলা উচিত ছিল এই শহরের ভবিষ্যতের কাজী সাহেব। কি ঠিক কি না? আব্বু তুমিও না। লখনৌ শহরের বর্তমান কাজী সাহেবের ফোন এসেছিল। কি বলছিলেন উনি? উনি বলছিলেন আমাকে বোর্ডের স্কুলের টিচারের জন্য ইন্টারভিউ নিতে। একটা ব্যাপার মাথায় রাখবি সবসময়, কাজী সাহেব যখন এই ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছেন, তখন ক্যান্ডিডেট অবশ্যই ওনার পরিচিত কেউ। আমার যাওয়া কি উচিত হবে? অবশ্যই অবশ্যই যাওয়া উচিত, ক্যান্ডিডেট যেই হোক না কেন।
তাকে রিজেক্ট করতে হবে। যদি ক্যান্ডিডেট যোগ্য হয় তাহলেও? হ্যাঁ, তাহলেও দেখ কবির, আমাদের কাজী সাহেবকে সব দিক থেকে হারাতে হবে। আব্বু মাফ করো আমাকে, আমি এটা করতে পারবো না। তার কারণটা জানতে পারি আমি? কারণ সেটা ইসলাম বিরোধী। কিন্তু রাজনীতির বিরুদ্ধে তো নয়। কিন্তু আব্বু, আমি রাজনীতিবিদ নই। তুমি আমাকে ধর্মগুরু বানিয়েছো। সিদ্ধান্ত নেওয়ার সময় বন্ধু হোক বা শত্রু, সৎভাবে সিদ্ধান্ত নিতে হবে। আজ একটা কথা আমার কাছে প্রমাণ হয়ে গেল, আর শুধু তাই নয়, সেটা নিয়ে আমি যথেষ্ট গর্বিত যে তুই শুধু এই শহরের কাজই নয়, বরং এই গোটা দেশের কাজই হওয়ার যোগ্য। স্যার, আমার নাম জারা সিদ্দিকী। আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ নিয়ে গ্র্যাজুয়েশন করেছি। গুড। আপনার পড়ানোর অভিজ্ঞতা আছে? স্যার, সেরকম কোনো এক্সপিরিয়েন্স তো নেই, কিন্তু পরীক্ষার সময় ইউনিভার্সিটির বন্ধুদের পড়াতাম আমি। আরে বাবা, ওটাকে পড়ানো বলে নাকি? ওটাকে তো কম্বাইন্ড স্টাডিজ বলে। তুই যদি এরকম ইন্টারভিউ দিস না, তাহলে হয়ে গেল তোর সিলেকশন। সেকেন্ড কোশ্চেনেই তোকে রিজেক্ট করে দেবে। আরে বাবা, তোর সাথে না ইন্টারভিউয়ের ফিলিংই আসছে না। এক মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? আর তাছাড়া আমার সঙ্গে ফিলিংস আসবেই বা কি করে? আমি তো ইন্টারভিউয়ারই নই। কি রে, নে এটা পরে নে। কি এটা? আব্বার টুপি আর গাউন। দে হাত দে। আমায় পড়াচ্ছিস কেন? আরে ইন্টারভিউয়ার যদি একটু গম্ভীর হয় না, তাহলে তো ফিলিংটা আসে। তাড়াতাড়ি কর না। ওখানে বস, ওখানে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার তুই জিজ্ঞেস কর, একটু গম্ভীর গলায় জিজ্ঞেস কর। তাহলে আপনার টিচিং এ কি এক্সপিরিয়েন্স? স্যার, শুধু এক্সপিরিয়েন্স দিয়ে যদি চাকরি পাওয়া যায় তাহলে যুব সমাজের কি হবে? আমার শিক্ষা আছে, প্যাশন আছে, কিছু করে দেখানোর উৎসাহ আছে। আর আমার মনে হয় এক্সপিরিয়েন্সের থেকে এগুলো বেশি জরুরি। এক্সপিরিয়েন্স তো এইভাবেই বাড়ে। কবি বলেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ওয়াও সারা, ও মাই গড! কি বললি বস? তুই তো পুরো স্টার। এবার তো হয়ে গেল ভাইস চেয়ারম্যানের আল্লাহ হাফিজ।